সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। এক কথায় যদি বলি, তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতা এসেছে। এখন ভারতপন্থীদের ধীরে ধীরে সামনে আনছেন এবং এর অনিবার্য ফল হচ্ছে যারা ভারতের উপর এভাবে বিশ্বাস রাখে, আস্থা রাখে, সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে ভারত তাকে একদম ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ভারত জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তো এখন তারেক রহমান এই ভারতের ষড়যন্ত্রে এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হতে পারেন। তারেক রহমান আগুন নিয়ে খেলছেন। তারেক রহমান একদিকে ইউনূস সরকারের প্রত্যক্ষ সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছেন, ইউনূস সরকারের সাথেও ধীরে ধীরে বেইমানি শুরু করেছেন, আবার ভারতকে খুশি করছেন। এর মানে সবকিছু এলোমেলো করে ফেলেছেন। এর ফল অত্যন্ত খারাপ। 13 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। ভারতের প্ল্যান এরকমই যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, তারপরে বিএনপিকে নানানভাবে ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হবে, তারপরে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করবে। এই জন্যই মূলত বিএনপি ক্ষমতায় এনেছে। তো এবারকার যারা ক্ষমতায় এসেছে বা আসতো, জামাত আসলেও, তাদের জন্য ইট ওয়াজ ভেরি রিস্ক। আমি অনেকবার আগে বলেছি। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারেক রহমান। ভারতের কথা মতো চলতে হচ্ছে। সেনাবাহিনীতে রদবদল ভারতের কথা মতো চলারই প্রতিফলন। এটা সুস্পষ্টভাবে ভারতপন্থীদেরকে অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন এবং ভারত বিরোধীদের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা ইউনূসের আমলে যারা ইউনূসকে ভারতের বলয় থেকে বা আওয়ামী বলয় থেকে, এটা অনিবার্য, এটা খুব স্বাভাবিক যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে আমাদের 5 আগস্ট বিপ্লব হয়েছিল, সেই বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে সহায়তা করবে, এটা একদম স্বাভাবিক। তো এই কাজে যারা ইউনূসকে হেল্প করেছিলেন তাদেরকে কার্যত ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে, মানে ধৈর্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতে যারা এতদিন ট্রেনিং প্রাপ্ত ছিল ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালনের নামে, তাদেরকে এনে এখন অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। খুব নিকট ভবিষ্যতে সম্ভবত আর 1.5 বছরের মধ্যে পররাষ্ট্র সেনাবাহিনী প্রধান বানাবেন কাকে, এটা আজকে ঠিক করা হয়েছে। এবং এই যে খবর, আমি বিস্তারিত আসি, যে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, এই রদবদল হয়েছে এবং কাছাকাছি সময়ে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে এটা কিন্তু বোঝা যায় যে কিভাবে কি হয়েছে। তো দর্শক, এই রদবদলের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা এসেছে। দেখেন, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা বিএনপিও স্বীকার করে, যার ফলে আওয়ামী লীগের অফিস খুলতে দিচ্ছে বিএনপি সরকার এবং আওয়ামী লীগের নেতারা রাতের আধারে মন্ত্রীদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, এই খবরও কিন্তু এসছে। এবং আওয়ামী লীগের হাইকমান্ড তাদের সব পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিছু বলবা না। কেন বলবা না? যে ডিল হয়েছে। এখন কি মনে করেন, জাস্ট তারেক রহমান কিংবা গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির কিছু নেতার বৈঠক হয়েছে, এতে কি ডিল হয়েছে? না, এই ডিলটা হয়েছে মূলত ভারতের মাধ্যমে। আওয়ামী লীগ কম চালাক না। বিএনপি বলবে আর তাতে বিএনপিকে ভোট দিয়ে দিবে, আওয়ামী লীগ এত সরল না। ভারত বলেছে যে বিএনপিকে ভোট দাও, ও বিএনপিকে লাত্তি দিয়ে কিভাবে সরাতে হয় আমি দেখবো, ভোট দিয়ে ক্ষমতা আনো, তারপরে বোঝা যাবে। তো ভারত বলেছে বলে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। সেই ভোটেই বিএনপি কিন্তু সরকার গঠন করতে পেরেছে, নইলে পারতো না। এখন এই যে ভারতের মধ্যস্থতা ডিল হয়েছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি যে ভারতপন্থীদের সামনে আছে। মনে রাখবেন যে জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, ভারত তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে না, তাকে সরিয়ে দিতে চাইবে। তারেক রহমানের পাশে আছি আমরা এক্ষেত্রে। তিনি ভুল করছেন। দেখেন, এখানে তারেক রহমানকে আমি গালি দিব না কিংবা সমালোচনা করবো না, কারণ তারেক রহমান এখানে অসহায় এবং নিরুপায়। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কি মনে করেন এটা কি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়ে তারপরে বানিয়েছেন? এত বড় স্পর্শকতার একটা বিষয় না। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী, এটা কোন অদৃশ্য শক্তি এখানে বসিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে তারেক রহমানও নিরুপায়। ঠিক তদ্রুপ সেনাবাহিনীর শীর্ষ পদে যে রদবদল, বাংলাদেশ পন্থীদের সরিয়ে দেওয়া এবং ওয়াকারুজ্জামানের উপরে শেষ পর্যন্ত আস্থা রাখা। আর ওয়াকারুজ্জামানকে কিন্তু শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং বিক্রম মিস্ত্রির সাথে ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছিল, যেটা গোপন মিটিং, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ইউনূসকে না জানিয়ে এই মিটিং হয়েছিল। এবং ভারতের সেনাপ্রধান কয়েকবার স্পষ্ট বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এমনকি শেখ হাসিনাকে যে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাদের ক্যান্টনমেন্টে রেখে তারপরে নিরাপদে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে, যেমন আরাফাত, হাসান মাহমুদ ইত্যাদি। এরা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল কার্যত, পরে এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে যেতে সহায়তা করেছে। সেই সেনাপ্রধানের উপরই পূর্ণ আস্থা রাখলেন তারেক রহমান। এটা কি তারেক রহমান রেখেছেন না রাখতে বাধ্য হয়েছেন? না, ওই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কোনো অদৃশ্য শক্তির চাপে দিতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে,
এটাও সেম এরকমই ঘটেছে। এবং এখানে আরো অনেক বিষয় আছে, আরো ব্যাপক জটিলতা, মানে সবকিছু মাখিয়ে ফেলার মতো একটা অবস্থা। নৈতিকভাবে ক্ষমতায় না না এসে দেশ চালাতে গেলে এরকম বিপদেই পড়তে হয়। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, খলিলুর রহমানের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, সেই জেনারেল কামরুল, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনী থেকে ডাম্পিং স্টেশন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই দুইজনে কিন্তু একসাথে কিছু কাজ করবেন, এটা তারেক রহমানও বুঝতে পারবেন না তারা একসাথে কি করেন। আর জেনারেল কামরুলের মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে এভাবে ডাম্পিং করা হলো, এটা তিনি ভালোভাবে নেবেন না। তো খলিলুর রহমান এবং এই কামরুল মিলে কি করে, এটাও তারেক রহমান আহ, এটা ভুগতে হবে তার ডেফিনেটলি। আর ভারতপন্থী যাদেরকে এখানে বসিয়েছেন, জনগণ এটা স্পষ্ট খোলামেলা আলোচনা করছে। এর মানে তাদের ভারতের কথাই চলতে হবে। আর ভারতের প্ল্যান তো বললাম যে 1.5 বছরের মাথায় তারেক রহমানকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে তারপরে একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করা। এই রিপ্লেস দুইভাবে হতে পারে, সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করা হতে পারে, অথবা জামাতকে ক্ষমতা এনে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হতে পারে। আর যে 1.5 বছরের মধ্যে বিএনপির পতন হলে সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, অথবা বিএনপির বিরোধী দল হওয়ার মতো সম্ভাবনা চান্স থাকবে না, এমনকি নির্বাচন করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন। আর আওয়ামী লীগ একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতা নিশ্চিত। আর জামাত ওভারঅল জামাত ক্ষমতায় আসলেও কতদূর টিকতে পারে এটাও কোশ্চেন। ভারতের এগুলো হচ্ছে সব ধারণা, এভাবে কিন্তু চলছে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি 8 ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এটা সুস্পষ্টভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শাস্তি। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, এর আগে তাকে প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে। তিনি 24 প্রতীক ডিভিশনের জিওসি ছিলেন। এই যে যাদেরকে সামলানো হচ্ছে এরা কিন্তু প্রো ইন্ডিয়ান, এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেছে এরকম একজনকে এনে জেনারেল পদে, মেজর জেনারেল পদে সম্ভবত প্রমোশন দেওয়া হয়েছে। এটা আবার এখানে আসেনি, ভবিষ্যতে তাকেও সামনে আনা হচ্ছে। তা আগের সেই গুম খুনের যে সেনাবাহিনী ছিল ওই পথে সম্ভবত ফিরে গেছে। তো বিএনপির কপালে বিপদ আছে। আজকে সারাদিন বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটলো, এখানে কিছু বিশ্রী ঘটনা ঘটেছে যেগুলো ঘটার কথা ছিল না। এইগুলো দেখে শুনে খবরগুলো যখন দেখছিলাম, বক্তব্যগুলো যখন শুনছিলাম, তখন আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল। এইগুলো দেখার জন্য এরকম একটা স্বৈরাচার এখান থেকে হটানো হয়েছে। প্রায় 2000-এর মতো ছাত্র জনতা, শিশু, কিশোর, নারী, পুরুষ, বৃদ্ধ তাদের জীবন দিয়েছে এবং 50,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে এই জিনিসগুলো দেখার জন্য। যাই হোক, এজন্য মনটা খারাপ, কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এত ইস্যু, ভাবলাম যে না, মন না চাইলেও যেহেতু আমার মনের অব্যক্ত বেদনাগুলো আমার ভাই বোনদের সাথে শেয়ার করতে পারলে নিজেকে একটু হালকা মনে হয়। এজন্য আজকের কথাগুলো একটু এলোমেলো হতে পারে, কথার হয়তো কোনো কনসিস্টেন্সি থাকবে না। শুরু থেকেই আপনারা জানেন যে আজকে সংসদ সদস্যদের, মন্ত্রীদের, বিরোধী দলীয় নেতাদের প্রত্যেকেরই শপথ পড়ানোর কথা ছিল। বিরোধী দলীয় নেতা জামাত আমিরের কাছ থেকে আমরা জানতে পারলাম যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে কিন্তু 2টা শপথের কথা উল্লেখ ছিল। জামাত আমির বলেছেন প্রথম শপথটা কি, গণপরিষদ শপথ, অর্থাৎ এই সংবিধান সংস্কার সংক্রান্ত যে কমিটি হবে 180 দিনের ভিতরে, যেহেতু এই নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার 180 দিনের ভিতরেই কিন্তু তারা এই সংবিধান সংস্কার করে তারা গণপরিষদ গঠন করবে, এরকম কিন্তু এই হাঁ ভোটে কথা ছিল। তো তারই ধারাবাহিকতায় তাহলে আগে তো এইটা হওয়ার কথা ছিল, তারা গণপরিষদের জন্য অর্থাৎ সংবিধান সংস্কার যে কমিটি, এই কমিটি তারা শপথ গ্রহণ করবেন, তারপরে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। কিন্তু সকালেই আমরা দেখলাম সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি একটি সাদা কাগজ ধরে পড়ে শোনালেন যে এখানে কোনো সুযোগ নাই, সংবিধানের বাইরে যাবার কোনো সুযোগ নেই, সংবিধানে গণপরিষদের কোনো বিষয় নাই, সুতরাং আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করছি। এই খবরটা শোনার পরে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যারা সাধারণ মানুষ আমরাই বেকুব, নাকি এই যারা এই কথাগুলো বলছে তারা বেকুব, ঠাউর করতে পারছিলাম না। সংবিধানে গণপরিষদের কথা নাই, মেনে নিলাম, অবশ্যই নাই, সত্য। একই সাথে এই সংবিধান যদি আপনি, এটি যেহেতু 72-এর সংবিধান, তাহলে এই সংবিধানের ভিতরে যেহেতু গণপরিষদের কথা নাই, এই সংবিধানের ভিতরে কি 2026 সালের নির্বাচনের কথা আছে? হে আমাদের প্রিয় বিএনপির ভাই ও বোনেরা, দয়া করে জবাবটি দিবেন। আপনি যে সংবিধানের দোহাই দিয়ে বলছেন যে ওটা করা যাবে না, ওটা সংবিধানে নাই, সেই সংবিধানের ভিতরেই তো
2026 সালে নির্বাচন হবে, সেই কথাটি তো নাই। আপনি যদি 72-এর সংবিধান ধরে রাখেন, তাহলে ওই 72-এর সংবিধান অনুযায়ী এখনো তো এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিসের বলে, কোন বৈধতার বলে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীত্বের শপথ নিলেন? জবাব আছে? ইতিপূর্বে আমরা না এই ধরনের কথা আওয়ামী লীগের কাছ থেকে বহু শুনেছি, বারবার আমরা দেখেছি। আসলে বাংলাদেশের মানুষ তো এখন সচেতন, তারা কোনটা কন্ট্রাডিক্টরি কথা কিন্তু তারা বুঝতে পারে, কোনটা মুনাফেকি আর কোনটা নেফাকি, কোনটা আসল কথা আর কোনটা ভালো কথা, এটা কিন্তু তারা বুঝতে পারে। শেখ হাসিনার কাছে আমরা বারবার শুনেছি তিনি তার পক্ষে যেটুকু যায় সেইটুকু তিনি আঁকড়ে ধরে রেখেছেন, ভাবখানা এরকম দেখাইছেন যে এর চাইতে বড় সংবিধান রক্ষাকর্তা আর এই পৃথিবীতে কেউ নেই। অথচ ঠিক ওই সংবিধানেই মৌলিক মানবাধিকার, গণতন্ত্র এইগুলো যখন ছিল, এইগুলোর কাছে যেত না, ওগুলো বলতোই না। ঠিক এখন আবার সেই একই কাজ দেখছি। এখন এখানে দুইটা বিষয় হতে পারে। বিএনপি এখানে হয়তো খুব বেশি বড় চালাকির পরিচয় দিচ্ছে এই কারণে, এই গণ অভ্যুত্থানের সাথে তারা ছিল না, তাদের তেমন কোনো অবদান ছিল না। তবে বিএনপির অসংখ্য নেতাকর্মী কিন্তু জীবন দিয়েছে, এটি তো অস্বীকার করার উপায় নেই। বিএনপি যদি অস্বীকার করে যে আমরা গণ অভ্যুত্থানে ছিলাম না, তবু তো আমরা বিশ্বাস করবো না, আওয়ামী লীগও এটি বিশ্বাস করবে না। তাদের ভূমিকা ছিল। ফখরুল সাহেব যতই বলুক যে এটি ছাত্রদের আন্দোলন, এখানে আমাদের সম্পৃক্ততা নাই, তারা ছিল। তাদের বেশ কিছু কয়েকশো শহীদ হয়েছে, সেই তালিকাও তারা প্রকাশ করেছে। সুতরাং তারা হয়তো ভাবছে যে আমরা প্রধানমন্ত্রী হলাম, আমরা সরকার গঠন করেছি, তাহলে ওই 72-এর সংবিধানই রেখে দেই। এইটার বলে শেখ হাসিনাকে তো আস্তে আস্তে তারা ফিরিয়ে আনছে। দেখছেন আপনারা, শপথ গ্রহণের আগেই বেশ কয়েক জায়গায় তারা তাদের অফিস খুলেছে, উল্লাস করেছে। হ্যাঁ, তারেক রহমানও বলেছেন যে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতি করতে পারে, খুবই ভালো কথা, করুক। এখন তাদের হয়তো একটা সুপ্ত উদ্দেশ্য আছে, গুপ্ত একটা উদ্দেশ্য আছে, যে তাহলে তারা আসবে, এসে এই যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এদেরকে আওয়ামী লীগ এসে ধরে ধরে কচুকাটা করবে। তো যখন এরা এদেরকে ধরে ধরে কচুকাটা করবে, আমাদের কোনো শক্তি খরচ করা ছাড়াই, তাহলে একটা পক্ষ যারা কোথায় কোথায় জুলাই গণ অভ্যুত্থান, জুলাই 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 সনদ এ ও নিয়ে মাঠে নামতো বা গোলা দরাজ করতো, তাহলে এরা সাইজ হয়ে গেল। তো এরা যখন সাইজ হয়ে গেল, তাহলে এদেরকে তাড়াতে পারলাম। এরা যখন তাড়িয়ে যাবে, তখন ওই আওয়ামী লীগ আর আমরা বিএনপি মিলে জামাত ইসলামকে এখান থেকে নাই করে দেবো, এদেরকেও সাইজ করবো। ঠিক যেভাবে আওয়ামী লীগ তো আগে একা করেছিল, এখন আমরা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে জামাত ইসলামকে ঠেঙাবো। ব্যাস, তাহলে জামাত ইসলামও চলে গেল। এখন থাকলো সামনে শুধুমাত্র আওয়ামী লীগ। তো আমরা যেহেতু 2/3 বেশি আসন পেয়েছি, আমরা এরকম 20-50 বছর আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবো। আওয়ামী লীগকে ঠেকিয়ে রেখে তাদেরকেও এরকম পেটাবো। শেখ হাসিনা তো আর আসতে পারছে না, পিটিয়ে পিটিয়ে আমরা মোটামুটি ক্ষমতা পাকাপোক্ত করে ফেলবো। আর জুলাই সনদ টনদ ওসব কিচ্ছু না। ওইগুলো যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে তারেক রহমান তো 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা তো মানা যায় না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে একটা ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে, এটিও করা যাবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক থাকতে হবে। এরপরে আরো আরো যে সমস্ত জিনিসগুলো আছে, তখন এগুলো তারা একা একা করে চলে যাবে। এটি তাদের মূলত উদ্দেশ্য। কিন্তু বিএনপি এই চিন্তাটা তাদের মাথায় আসে নাই, যে তারা এই কাজ করতে যেয়ে আস্তে আস্তে তাদের গোলাকে, আওয়ামী লীগের ফাঁসি, আওয়ামী লীগ তো ফাঁসির দড়ি হাতে করে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, তাদের 2 হাতে 2টা ফাঁসির দড়ি। যখন তারা ওই হাসনাত আব্দুল্লাহদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের ফাঁসি দেবে এক দড়িতে, আর একটা দড়ি তার হাতে আছে না, ওই দড়িটা কার জন্য? হাসনাত আব্দুল্লাহরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে যে অপরাধ করেছে, যে পাপ করেছে, বিএনপি ওইটার বিকল্প হওয়ার কারণে ঠিক একই পাপ করেছে আওয়ামী লীগের কাছে। বিএনপি যদি এই সময় ক্ষমতা গ্রহণ না করত, তাহলে তো এলোমেলো হতো, তাহলে আওয়ামী লীগ আসতো। অর্থাৎ তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে কে? বিএনপি। সুতরাং ইউনূস বলেন, বিএনপি বলেন, জুলাই যোদ্ধা বলেন, এই আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে, কাউকে ছাড়বে না। বিএনপি যতই এখন ভাবুক আওয়ামী লীগ শুধু ওদেরকে মারবে, আমাদের কিচ্ছু বলবে না, গালে চুমা দেবে, সেই আশাই আগাতে থাকেন। খারাপটা বেশি লেগেছে যে এই বিএনপি জনগণের কাছে বারবার জুলাই সনদের সেখানে স্বাক্ষর করেছে, তারা জুলাই সনদ নিয়ে অনেক নাটক করেছে, সংস্কার কমিশনে তারা এসেছে, চা খেয়েছে, লাঞ্চ করেছে, ডিনার করেছে। আর এখন তারা মূলত 2/3 আসন বাগিয়ে নিয়েছেই এই কাজ করার জন্য। অর্থাৎ তারা এর কোনো কিছুই যাতে তাদের পালন না করতে হয়, তাদের বিরোধী দলও যাতে একদম নরম হয়, দুর্বল হয়, যাতে সরকারি দলের কোনো কাজে, কোনো অন্যায় কাজে যেন এরা বাধা না দিতে পারে, এই পরিকল্পনার ভিতরে থেকেই কিন্তু তারা 2/3 আসন বাগিয়ে নিয়েছে। আর এই কাজটি কে করে দিয়েছে? এই কাজটি করে দিয়েছে এই যে আমাদের খলিলুর রহমানরা।
আপনি চিন্তা করতে পেরেছেন একজন উপদেষ্টা কি করে সাথে সাথেই তার মানে দায়িত্ব শেষ না হতেই তিনি নির্বাচিত দলের পররাষ্ট্রমন্ত্রী হন। অথচ আমরা দেখেছি এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপি কি না বলেছে, কি আপনাদের মনে মনে আছে না? বিশ্বাস হচ্ছে না। সালাউদ্দিন ভাইয়ের এই বক্তব্যটা একটু শুনুন তো, খলিলুর রহমানকে নিয়ে তিনি কি বক্তব্য দিয়েছিলেন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তাহলে চিন্তা করুন তো, এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপি ওই সময় যে খেপে ছিল তাকে রাখতেই দেবে না, তাকে পদত্যাগ করতেই হবে। আরো একজন ব্যক্তি ছিলেন যিনি আবার এই নাসিমুল গনি, এই যে নাসিমুল গনি, তিনি এই সরকারের মন্ত্রী পরিষদ সচিব হলেন সবচেয়ে বড় পদে। অথচ এই খলিলুর রহমানের সাথে এই নাসিমুল গনির ব্যাপারেও বিএনপির ওই সময় প্রবল আপত্তি উঠেছিল। শাহেদ আলম যে লোকটা, শাহেদ আলম চিনছেন তো? হ্যাঁ, শাহেদ আলম। সেই শাহেদ আলম পোস্ট করেছিলেন, মানসুরা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানসুরা আলমরা পোস্ট করেছিলেন যে খলিলুর রহমান এবং নাসিমুল গনি এই দুজনকে যেতেই হবে, এদেরকে বাংলার জনগণ আর এক সেকেন্ড দেখতে চায় না। অথচ তারা আজকে দুইজন, একজন হলেন মন্ত্রী পরিষদ সচিব আর একজন হলেন পররাষ্ট্রমন্ত্রী। চিন্তা করতে পেরেছেন এটা? তাহলে আমাদের কাছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটা যে এই খলিলুর রহমান উনি কি গুপ্ত বিএনপি ছিলেন? আগে যেগুলো হয়েছিল ওগুলো কি সব নাটক? খলিলুর রহমানকে দিয়ে খলিলুর রহমান কয়েকদিন আগে ভারতে গেল না? অনেকেই ধারণা করছে যে ভারত এবং আমেরিকা এই দুইজনকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে তারপরে সেই পরিকল্পনা অনুযায়ী এখানে চমৎকার একটা নির্বাচন, চমৎকার নির্বাচন, প্রি প্ল্যান নির্বাচন, যে নির্বাচনে কাকে কত আসন দিতে হবে, কাকে কাকে ফেল করাতে হবে, কোথায় কোথায় ফেল করাতে হবে, সমস্ত প্ল্যান করে তিনি একটি নির্বাচন দিয়েছেন। আর সেই নির্বাচিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন খলিলুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিদায় নেওয়ার পর এখন সবচেয়ে যে জটিল, কুটিল এবং ভয়ঙ্কর একটি খেলা আগামীতে জাতির সামনে অপেক্ষা করছে। যদি সেটা শান্তিপূর্ণভাবে হয় আলহামদুলিল্লাহ, আর যদি এই রাজনীতির যে শতরঞ্চি বা রাজনীতির যে খেলাধুলা, সেই খেলাতে 19-20 হয়, হেরফের হয়, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। আমি আমার নিজের জীবনে যে জিনিসগুলো দেখেছি, যে আমি পরিশ্রম ছাড়া অপ্রত্যাশিতভাবে অন্যের দয়ায়, অন্যের করুণায় বা অন্যের খেয়াল খুশিতে যখন কোনো একটা জিনিস গ্রহণ করেছি, পেয়েছি, ভোগ করেছি, ওটা আমার জীবনে ভীষণ রকম অপমান, দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্জনা ডেকে নিয়ে এসেছে। আমি যখন আমার নিজের পরিশ্রমলব্ধ কোনো কাজ করেছি, বা আমার একটা সার্কেল আছে, জীবনের একটা রোড ম্যাপ আছে, যেটা পরিণত বয়সে প্রতিটি মানুষ বুঝতে পারে যে তার পক্ষে কোন কাজটি করা শোভনীয়, কোন কাজটি করা অশোভনীয়। চোর কখনো রাতারাতি যদি ভালো কাজ করতে যায় ধরা খাবে। ও চুরির মধ্যেই হয়তো ওর জীবনের একটা সার্কেল রেখে দেওয়া হয়েছে। ও হঠাৎ অলি আল্লাহ হতে চাইলে, মসজিদ থেকে নামাজ পড়তে চাইলে, ওদিন সে জুতা চুরি করে না, কিন্তু লোকজন তাকে জুতো চুরির জন্য মারধর করবে। আবার কোন একজন অলি আল্লাহ গাউস কিন্তু পীর মাশায়েখ, সে হয়তো একদিনের জন্য যে কোনো একটা লাউ চুরি করে বসলো, সে এমন শাস্তি পাবে যেটা কল্পনা করার মতো নয়। যে মানুষ দাতা, অন্যকে দেয়, সে মানুষ যদি কোনো কারণে অন্য একটা জিনিসের প্রতি লোভ হলো, যে উস এই লোকটা যদি আমাকে সেটা দিত, এবং সেই লোকটা তাকে সেটা দিল, সে চেয়ে নিল বা চাইলো না, এমনি দিল, দেখবে যে তার সেই দাতা যে গুণাবলীটা, সেটা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন। সে আর দাতা থাকতে পারবে না, গহিদা হয়ে যাবে। ভোগী, যে মানুষ মানুষকে খাওয়ায়, শুধু মানুষকে খাওয়ায়, সে যদি কোনো কারণে অন্য মানুষটা খেতে পছন্দ করে বা বাধ্য হয়, বা অন্য মানুষটা খেতে যায়, তার সে সম্মানটা থাকে না। তো আমার নিজের জীবন দিয়ে আমি এটা জিনিস বললাম যে আমার জীবনে সব ক্ষেত্রেই পরিশ্রম, সম্মান, মর্যাদা, যা কিছু যতটুকু আমার অর্জন, প্রত্যেকটার পিছনে আল্লাহর দয়া করুণার সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ মেহনত করার সুযোগ দিয়েছেন। কারো দয়া, করুণা, কোনো মানুষের সাহায্য জন্য আমাকে কোনোদিন আমার শৈশব থেকে এই পর্যন্ত কোথাও যেতে হয়নি। আমাকে আল্লাহ সবকিছু এমনি এমনি দিয়েছেন, পরিশ্রম এবং তার দয়া। কিন্তু মানুষের দয়া করুণার জন্য যেতে হয়নি। কখনো কখনো যে চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি, খুব খারাপ ফলাফল এসেছে। তো এরকম যেটা বলছিলাম, যে এখন যারা রাজনীতিতে কতগুলো নর্মাল সার্কেল আছে, সেই সার্কেলের বিনিময়ে যদি সেই সীমার মধ্যে থেকে মানুষ কাজকর্ম করে, তখন তার বরকত থাকে। শেখ হাসিনার বরকত ছিল, বঙ্গবন্ধুর বরকত ছিল, যতদিন পর্যন্ত তারা নিজেদের মেহনতের ফসল ভোগ করেছেন। কিন্তু যেই মুহূর্তে নিজেদের মেহনতের বাইরে গিয়ে তারা আমলাদের, কামলাদের, বিভিন্ন মানুষের কুবুদ্ধি, অন্যকে ঠকানোর এবং অন্যকে বঞ্চিত করার যে
দুরভিসন্ধি এই জিনিসগুলোর উপর তারা ভর করেছেন, অমনি তাদের যে প্রাপ্য সম্মান মর্যাদা সেটা আল্লাহ তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে গেছেন। যে দেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, তাদের লোকজন আজকে দেশ ছাড়া। এর চেয়ে অপমান, এর চেয়ে কষ্ট, এর চেয়ে খোদাই গজবার হতে পারে না। যারা দেশের প্রয়োজনে, নিজের প্রয়োজনে বিদেশে থাকেন তাদের কথা আলাদা, কিন্তু দেশ থেকে যারা পালিয়ে অপমান থেকে বাঁচার জন্য, মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য বিদেশের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, ওই দেশের শিয়াল কুকুরের চাইতেও তাদের যে করুণ দশা অনেক অনেক নিন্দনীয়। তো যেটা বলছিলাম যে এই যে একটা নির্বাচন হয়ে গেল, আমি কিচ্ছু বলবো না, আল্লাহ সাক্ষী। আর যারা এই নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন তারা সাক্ষী। হতে পারেন তারা অলি আল্লাহ, হতে পারেন তারা সাধারণ মানুষ, হতে পারেন তারা অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু তারা বুকে হাত দিয়ে জানেন যে এই নির্বাচনটি হলো, এই নির্বাচনের আগে কোথায় কয়টি বৈঠক হয়েছে, এই নির্বাচনের ফলাফল কেমন হবে, কোনটা কি হবে তারা জানেন। তো কাজেই সেই যে একটা নির্বাচন হলো, আপাত দৃষ্টিতে সব শুনশান শান্তিপূর্ণ সবকিছু, কিন্তু পর্দার আড়ালে যা কিছু হয়েছে আপনি আমি না দেখলে তো আল্লাহ তো দেখেছেন। এই বাংলাদেশে একজন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নুরুল হুদা আমার খুব ঘনিষ্ঠজন ছিলেন। তার মতো ভালো মানুষ খুব অল্প আছেন। সেই নুরুল হুদা সাহেব তার নিজের ঘরের মধ্যে, উত্তরাতে বাড়ির মধ্যে জুতো পিটা খেয়েছেন, চর থাপ্পড় কিলখুশি খেয়েছেন, জুতোর মালা পরিয়ে লাথি গুঁতো দিয়ে তাকে এখন জেলখানায় ঢোকানো হয়েছে। হাবিবুল আওয়াল আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ল ডিপার্টমেন্টের, অনেস্ট কাকে বলে, সততা কাকে বলে, 2024 নির্বাচনের জন্য তিনি যেভাবে নিন্দিত হয়েছেন, যেভাবে তিনি নুরুল হুদার ঘটনার পরে মব আতঙ্কে অস্থির হয়ে পড়েছিলেন, পুলিশ ডেকে তারপর তিনি আত্মসমর্পণ করে জেলখানায় ঢুকে এখন প্রাণ বাঁচাচ্ছেন। এইভাবে মানুষের যে হক, সেই হক নষ্ট করলে আপনি সামনে থাকেন, পিছনে থাকেন, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখেন, ঘ্রাণ শুকেন, মানুষের হক নষ্ট করলে দুনিয়াতেই এটার বিচার হয়ে যায়। কেউ রক্ষা পায়নি। স্বাধীনতার পর থেকে আজ অবধি বঙ্গবন্ধু রক্ষা পেয়েছেন? জিয়াউর রহমান কি আপনার কি মনে হয় তার যে মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যু? এরশাদের অপমান, এরশাদের ক্ষমতাচ্যুতি, এরশাদের মৃত্যু স্বাভাবিক? রওশন এরশাদের অবস্থা কি? এবং খালেদা জিয়ার অবস্থা কি? তিনি যে কষ্ট করেছেন আপনার কি মনে হয় তিনি শুধু পুণ্যময় কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আর শেখ হাসিনা তাকে শাস্তি দিয়েছে? আপনার কি তাই মনে হয়? এর মধ্যে কি কোনো প্রকৃতির লীলা খেলা নেই? 17 বছর তারেক রহমান সাহেব দেশের বাইরে কাটিয়ে আসলেন। তিনি যে 17 বছর অপমানজনক একটা জীবনযাপন করেছেন, কিংবা একাগারের সময় তার সঙ্গে যা আচরণ করা হয়েছে, এটা কি আল্লাহর জমিনে এমনি এমনি কোনো ঘটনা ঘটে বলেন তো? তাহলে আল্লাহ দায়ী হবে না যে ঠিক আছে তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন, ফুলের মতো পবিত্র ছিলেন, তাকে মিলিটারি নিয়ে মেরেছে, কোমর ভেঙে দিয়েছে, কাজেই আল্লাহ ন্যায় বিচারক নন, আল্লাহ ভুল করেছেন, এই কথা আপনি বলার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে। আর আপনি যদি এই কথাগুলো বলেন, বিশ্বাস করেন, তখন আপনার প্রশ্ন করা আপনার জন্য ফরজ হয়ে যায় যে আপনি এই যে 17 বছর এত কষ্ট করলেন, আপনি এখান থেকে আবার নিয়ামত পেলেন, কিভাবে পেলেন? আপনি তওবা করেছেন, অনুশোচনা করেছেন, আল্লাহ কাছে আপনি কিভাবে আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে আবার নতুন একটি নিয়ামত আপনাকে দান করলেন? এই প্রশ্নগুলো আপনার জন্য ফরজ। আপনি যদি সেই কৌশল জেনে নেন তারেক রহমান সাহেবের কাছে, তারপর নিজে অনুসরণ করেন নিজের ভুলের জন্য, তখন আপনার আত্মশুদ্ধি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার নেতা ভুল করতে পারেন না, সব ভুল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, সব ভুল মাসুদউদ্দিনের, সব ভুল শেখ হাসিনার, তাহলে আপনি গাফিল হয়ে যাবেন। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তারেক রহমান গেছেন অতীতে আল্লাহর হুকুমে, আবার আসছেন আল্লাহর হুকুমে, এটি আপনাকে বুঝতে হবে। যা বলছিলাম, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। তো সেই খেলার আগে বর্তমান রাষ্ট্রপতি কি মেয়াদ পূর্ণ করবেন নাকি চলে যাবেন? দিস ফার্স্ট প্রশ্ন। সম্ভবত তাকে চলে যেতে বলা হবে বা তিনি চলে যাবেন। দ্বিতীয়ত, কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? এখানে আমি শুধুমাত্র ওই একটা শব্দ স্মরণ করে দিতে চাই, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো কমিটমেন্ট থাকে বা ছিল, এই কমিটমেন্ট বিএনপিকে রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে, তাহলে বিএনপির এখান থেকে পতন শুরু হবে। এই জন্য বললাম ভয়ঙ্কর খেলা, বিএনপি যদি কমিটমেন্ট না রাখে। এক, আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কোনো কমিটমেন্ট ছিল না, তার দলের যে লোকজন রয়েছেন তাদের হক নষ্ট করে তারা যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করেন, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। 3 নম্বর হলো যে হানা ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোতে যেই বিষয়গুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইগুলো ছাড়া যেগুলোতে অ্যাগ্রি করেছেন, সেই অ্যাগ্রির বিষয়গুলো তাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা নিয়ে যদি রাজপথ উত্তপ্ত হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসবে, ইনক্লুডিং আওয়ামী লীগ। এই সুযোগে
সামাল দিতে পারবে না তারেক রহমান সাহেব, ফলে তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। এখন সেই হানা ভোট নিয়ে, উচ্চ কক্ষ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে অনেকেই উল্টো কথাবার্তা বলছেন। এটা ঠিক হচ্ছে না, এই কথাগুলো তাদের আগে বলা উচিত ছিল। তারা আমি আগেও টকশোতে কথাগুলো বলেছি যে বিএনপি খুব ধৈর্য ধারণ করছে। তারা বলছে আগে বিয়েটা হোক না, হাঙ্গাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এখন ক্ষমতা লাভ করা হয়ে গেছে, এখন তারা যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে কোর্টের রায় নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মানে পদ্ধতিটা বাতিল করে দেওয়ার মতো এইবারও এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন, বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে বারুদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে। মুহূর্তের মধ্যে রাজপথ। এই যে এখন আমরা ঠাট্টা করছি, এই রাজুতে আয়, হাসনাত সার্জিসদেরকে নিয়ে আমরা ঠাট্টা করছি, এখন তাদের কথা মতো রাজুতে কেউ আসছে না। বিশ্বাস করেন বিএনপি যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে আবার রাজুতে আয়, সবাই রাজুতে চলে আসবে, সবাই রাজুতে চলে আসবে। আমাদের এই দেশ মানে পরিবর্তন হতে খুব দেরি লাগে না। আর যদি বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করে অক্ষরে অক্ষরে সব পালন করেন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল হয়ে যাবে, রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে পড়বে। বিএনপির সাথে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কমিটমেন্ট থাকে আর রাষ্ট্রপতির সেই ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকে, শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপত্তি পথে থাকবেন। আবার যদি কমিটমেন্ট বন্ধ করে তিনি যদি তার নিজের পছন্দের মতো লোককে, তার স্ত্রীকে রাষ্ট্রপতি বানান এই জুলাই সনদের অধীনে, তাহলে ওই যে কমিটমেন্ট রক্ষা না করার কারণে ক্ষুধার গজব তার চারিদিকে ঘুরতে থাকবে। তাহলে বুঝতে পারেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, তারপর জুলাই সনদ পাশ করা নিয়ে কি হতে যাচ্ছে, কি হচ্ছে আমরা যা কিছু দেখছি, এটাই প্রথম এবং শেষ খেলা নয়। তারেক রহমান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণের মতো। ইটস নট দ্য লাস্ট সিনারিও, মেবি আরো অনেক কিছু অপেক্ষা করছে। এজন্য ইমান ঠিক রাখা লাগবে, একিন ঠিক রাখা লাগবে, কমিটমেন্ট ঠিক রাখা লাগবে, লোভ লালসা মুক্ত হতে হবে। এবং সেই কাজটি তারা যদি করতে পারেন, অবশ্যই আমরা সবাই খুশি হবে। এর কারণ হলো তারেক রহমান সাহেব সফল হলে আমরাও সফল হব, আর তিনি ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।